হয়তো আমাদের মতো সকল সংগঠন এই প্ল্যাটফর্মের সাথে কাজ করে নাই। তবে কাজ করে নেয় তার মানে এই নয় যে তারা বিরোধিতা করেছে, তারা বিরোধিতাও করে নেয়, একটা বিরোধ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে সকলের প্রচেষ্টায় পে কমিশন এবং পে কমিশনের আলোচনায় আমরা অনেকগুলো সংগঠন সেখানে মতামত ব্যক্ত করেছি। আমি নিজেও আলাদা আলাদা 3টি কমিশনের সাথে বসেছি। যখন দেখলাম যে পে কমিশনের যে আমাদের যে লক্ষ্য পে জাতীয় নির্বাচনের আগে আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে, হঠাৎ করে আমরা যখন দেখলাম যে আমাদের সম্মানিত অর্থ উপদেষ্টা তার অবস্থান থেকে একটু সরে যাচ্ছেন, তখন বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা চলে আসছে। আমি আমার অবস্থানটি একটু জানানোর চেষ্টা করতেছি। তাৎক্ষণিকভাবে আমরা যেহেতু দপ্তর সংগঠন করি, কর্মীদের চাপও আছে, প্রত্যাশাও আছে, আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু সংগঠনের সাথে যোগাযোগ করেছি, যার ভিতরে আমার 3য় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির যে মামুন ভাই, ঢাকা মেডিকেল, মামুন ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই এই পরিস্থিতিতে কি বসে থাকবেন না সামনে আগাবেন। ওয়ারেস ভাইয়ের সাথে আমাদের সমন্বয় পরিষদের হান্নান ভাই কথা বলছেন যে ভাই আমার মনে হয় এখন কিছু করা উচিত, মতবিরোধ ভুলে সকল মতামত ভুলে আমরা এক জায়গায় কি করে বসা যায়। যতটুকু জানি ওয়ারেস ভাই বলছেন যে আমরা 11 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির কার্যালয়ে একটা মত বিনিময় সভা করবো, সেখানে যেন সবাই উপস্থিত থাকে। আমি নিজে উপস্থিত থাকার জন্য আমাদের নিজস্ব সংগঠন সমন্বয় পরিষদ প্লাস 3য় শ্রেণী মামুন ভাইয়ের সাথে আমি যোগাযোগ রক্ষা করেছি। মামুন ভাই ওই মিটিং এ যাওয়ার জন্য আমাকে বলেছেন যে ভাই আমি কিন্তু থাকবো, আমরা সবাই থাকবো, আপনি কিন্তু থাকবেন। তার মানে কি যোগাযোগটি আমাদের ছিল। হঠাৎ করে আমরা সেখানে উপস্থিত হইলাম, আলোচনা হলো, কিন্তু সেদিন কিন্তু মামুন ভাই আসে নাই। যাই হোক, অন্য হয়তো কাজ ছিল। এখন আজকের দিনে একটি কথা মাঝে প্রচলিত আছে, অনেকে বলা বলি করছেন যে 5 তারিখের মহাসমাবেশটি হঠাৎ করে ঘোষণা করা হয়েছে, কারোর সাথে আলোচনা করা হয়নি, এরকম বিভিন্ন রকম কথাবার্তা। তা আমি একটু ছোট তথ্য লিখে রাখছি। আমরা 11ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় আলোচনা সভায় বসেছিলাম, সেখানে বাদিউল ভাইও ছিলেন। সেখানে আমাদের আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে আমাদেরকে কর্মসূচি ঘোষণা করতে হবে, এটার বিকল্প আমাদের কিছু নাই। যার ফলশ্রুতিতে 14 তারিখ নভেম্বর মাস প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবে মত বিনিময় সভা হবে, সেখানে আমাদের সকল নেতৃবৃন্দ উপস্থিত হবে। আমার মনে আছে 14 তারিখ সকালবেলা আমি মামুন ভাইয়ের সাথে কথা বললাম। মামুন ভাই আমাকে বলল যে ভাই আমরা 3য় শ্রেণী সমিতি, আমাদের বেশ কিছু সমস্যা আছে, সেখানে ওরে ডাকে বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। আমি মামুন ভাইকে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমি নিশ্চিত করছি আপনাদের কোনো অসম্মান হবে না, দায়ভার কিন্তু আমি গ্রহণ করব। আমাদের প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রামে আমরা শুরু করেছি। আমাদের সালদার ভাই একটু দেরি করে আসছেন। আপনারা সেদিন দেখেছেন কিনা, সালদার ভাই যখন উপরে স্টেজে উঠছে তাকে বসার জন্য তার চেয়ারটি কিন্তু পিছনে ছিল। আমি ব্যক্তিগতভাবে বললাম আমার চেয়ারটি ছেড়ে কিন্তু আমি তাকে সামনে ছেড়ে বসেছিলাম। কেন? আমাদের এখন চেয়ারটা বড় মুখ্য নয়, মুখ্য হলো আমাদের কর্মসূচি নির্ধারণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তার পরিপ্রেক্ষিতে তারই ধারাবাহিকতায় আমরা 18 তারিখ মেট্রো লঞ্চে বসলাম। সেখানে আমার মনে হয় 25-26টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে 2টা পর্বে। প্রথম পর্বে আলোচনা সন্ধ্যার সময়, ওই আলোচনা শেষ করে আমরা স্কপের নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেছি। তার পরবর্তীতে রাত 9টার সময় আমরা আবার আলোচনায় বসেছি। সেই আলোচনায় কিন্তু বাদিউল ভাই নিজে এসেছেন। আলোচনা হয়েছে কর্মসূচি নির্ধারণ নিয়ে। স্পষ্ট সিদ্ধান্ত, শনিবারে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করা হবে। এবং আরেকটি আলোচনা করার উদ্যোগ ছিল, সকালে সর্বসম্মত করে সিদ্ধান্ত হয়েছে যে ওই আলোচনায় যাওয়া হবে না। তারপরেও 19 তারিখ সকালবেলা যখন আমাদের লুৎফর ভাই আর ওয়ারেস ভাই বললেন ভাই আমাদেরকে একটু ডাকছে, আমরা কি করতে পারি, আমি বলেছিলাম যে ভাই সবাইকে আলোচনা দরকার নেই, আপনারা সিনিয়র নেতৃবৃন্দ সেখানে যান, আলোচনা করেন, ভালো কোনো ফয়সালা নিয়ে আসেন। আলোচনা হয়েছে, কি হয়েছে আমাদেরকে জানিয়েছেন, ভালো আলোচনা হয়েছে। কিন্তু সিদ্ধান্ত ছিল কি, শনিবার দিন বিকেল বেলা আমাদের পরমাণু শক্তি কমিশনের সন্ধ্যার পর একটি আলোচনা সভা হবে, সমন্বয় করবেন 2 জন ব্যক্তি, আমাদের 2 জন সিনিয়র নেতৃত্ব। কিন্তু হঠাৎ করে শুক্রবারে সন্ধ্যার পর দেখলাম শনিবারে একটা সংবাদ সম্মেলন কর্মসূচি ঘোষণা করা হলো। কে বা কারা করছে আমি প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু সেই সংবাদ সম্মেলন করার আগে আমাদের বিভিন্ন জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের নামে বেনামে এক একজনের কাছে সমালোচনা করে বেড়াইছে। আমি এগুলো সামনে আনতে চাচ্ছি না, যেগুলো খুবই অসম্মানজনক, কিন্তু কারা করছেন আমরা সব জানি। যার ফলশ্রুতিতে লুৎফর ভাই ওয়ারেস ভাইয়ের সাথে আলোচনা করলাম যে ভাই শনিবারে বিকালের যে বসার ব্যবস্থা সেটি তো আর হচ্ছে না, সংবাদ সম্মেলন করবেন সেই কনফারেন্সের মধ্যে কনফার্ম করলেন না, এখন কি করার আছে, সময় কম। তখন তাৎক্ষণিকভাবে একটি মিটিং কল করা হলো রাত্রে, তখন 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা 19শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 21শে নভেম্বর আমরা কর্মসূচি ঘোষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসবে। সেই মিটিং এ 29টা দপ্তরের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন, 29টা। ইভেন বাদিউল ভাইও কিন্তু সেদিন উপস্থিত হয়েছেন। আলোচনা হয়েছে, হাউস থেকে কঠোরভাবে প্রস্তাব আসছে কর্মসূচি ঘোষণা করতে হবে, এটা বিকল্প কিছু নাই। আমাদের 29টা সংগঠনের মধ্যে সালদার ভাই ছিলেন, তার মানে সালদার ভাইকে বাদ দিলে হয় কাটা 28টা সংগঠন। সালদার ভাই ভিন্ন মতামত ব্যক্ত করছেন, 28টা সংগঠন বলছে কর্মসূচি দেওয়া লাগবে। সাংগঠনিক ভাষায় আমরা যেটা বুঝি, নেতৃবৃন্দ যখন বসবেন মেজরিটি বলছেন সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তাৎক্ষণিকভাবে ওয়ারেস ভাই কিন্তু কর্মসূচি দ্বিধাদ্বন্দ্বী ছিলেন,
বাট হাউজের চাপে কিন্তু উনি কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, এই কর্মসূচিটি কিন্তু অধীনকার সিদ্ধান্ত না, এটি কিন্তু 11 নভেম্বর থেকে আলোচনা চলতেছে, যার ফলশ্রুতিতে আইসা 21 নভেম্বর আমাদেরকে সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছি? আমরা যত যাই বলি পিএস স্কেলের জন্য আন্দোলন চলবে শুধু ডিসেম্বর মাস পর্যন্ত, হয় রেজাল্ট পাবো, না হলে আমাদেরকে আবার 3 বছর পিছনে ফিরে যেতে হবে। আমরা সময় মতো যদি আন্দোলন করতে ব্যর্থ হই তাহলে আমরা কোনো কিছু নিতে পারবো না। এখন এই পরিস্থিতিতে আইসা আমরা কেউ ভাবতেছি আমাকে কেউ ওখানে ডাইকা নিল, ওই চেয়ারে কে বসলো, কাকে ডাকলে আমি যাব না, আমার ব্যক্তিগত মতামত, এই ধরনের বিষয় সামনে চিন্তা করার সুযোগ এখন আর নাই। কর্মসূচি ডিক্লার হয়ে গেছে, কর্মসূচি বাস্তবায়নের জন্য সামনে এগিয়ে যেতে হবে। 12টা সংগঠন চেষ্টা করছে, আমি বেল্লাল আসি নাই, তার মানে আমি বেল্লাল বিরোধিতাও করিনি। আমি যদি একটু পিছনে যাই, 95 আন্দোলনে যখন বলছে সারা বাংলাদেশের 7 লক্ষ কর্মচারী মুক্তাঙ্গনে একত্রিত হয়েছে, সেদিনও কিন্তু সালেউদ্দিন সেলিম ভাই 86টা সংগঠনকে একত্রিত করতে পারছেন, সবারই কিন্তু পারেন নাই। আজকের দিনে সংগঠন চলে গেছে 350 উপরে, আমরা কি করে সবাইকে একত্রিত করব? আমি বিশ্বাস করি আমাদের যে কর্মসূচি ঘোষিত হয়েছে, এখন 29টা সংগঠন একত্রিত আছে। আমি মনে করি তৃতীয় শ্রেণী সমিতি একত্রিত আছেন। তিনি ভিন্ন মতামত দিয়েছেন, এলাও হয় নাই। তাতে আমি একটা প্রস্তাব আজকে রাখতেই পারি, সবাই না রাখলে আমার কিছু করার নাই, কারণ মেজরিটি বাদের সিদ্ধান্ত। সালদার ভাই প্রস্তাব করেছেন, সবাই বলছে যে না এখন কর্মসূচি, সেটা হয়েছে। দ্বিমত থাকলেও আমি মনে করি তিনি আছেন। এখন 5 তারিখের মহাসমাবেশ, আমাদের এখনকার কাজ হলো বিভিন্ন দপ্তর অর্গানাইজ করা। আমার সাথে বিভিন্ন সংগঠন যোগাযোগ করতেছে এবং সবার সাথে করতেছে। টার্গেট থাকবো আমরা যত সংগঠনকে নামাইতে পারি। আমার দৃঢ় বিশ্বাস 5 তারিখের মহাসমাবেশে বাংলাদেশের কম করে 200 কর্মচারী এখানে সরাসরি যুক্ত হয়ে যাবে। আপনার ডাক দেওয়ার দরকার নেই, নিজেরাই চলে আসবে, 200 সংগঠন চলে আসবে, কেউ আটকে রাখতে পারবে না, কারণ কর্মচারীদের বর্তমানে চাহিদা চলছে এটা। আমার দৃঢ় কণ্ঠে অনুরোধ থাকবো, এই সময় এসে চলমান কাঠামোকে পরিবর্তনের নাম করে আন্দোলনটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না। যদি কেউ করে থাকেন, চিন্তা করে থাকেন, আমি বিশ্বাস করি 24-এর গণ আন্দোলনের তারা জুলাই রাজাকার হিসাবে বিবেচিত হয়ে যাবেন। কারণ এখন আসছেন কর্মচারীদের দেয়াল পিঠ থেকে গেছে, এখন কে আসলো, কে আওয়ামী লীগ, কে বিএনপি ছিল, এই সময় তাকানোর কোনো সুযোগ নাই। কোন কর্মকর্তারা দেখবেন কোন দলীয় বিষয় নিয়ে কিন্তু কোনো কর্মকর্তা চলতেছে না, তারা এগিয়ে যাচ্ছে, ক্যাডারের পদোন্নতি হচ্ছে, দপ্তরের পদোন্নতি হচ্ছে, কর্মচারীরা বঞ্চিত হিসাবে আজকে পিছনে পড়ে আছে। আমি আজকে একটা ছোট্ট একটা উদাহরণ দেবো, আজকে নিজের অভিজ্ঞতা আমি শেয়ার করতেছি। কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলন, কর্মচারী হাসপাতাল, আজকে কর্মচারী হাসপাতাল হয়েছে। আমি আজকে নিজে গিয়েছি, সালদার ভাইয়ের সাথে সংগঠন করে আমিনের সাথে বসছি, আজকে যাই দেখি কর্মচারী হাসপাতাল কর্মচারীদের নিয়ন্ত্রণে নাই। সেটা হয়ে গেছে পাবলিকের জন্য হয়ে গেছে। আমাকে চিকিৎসা করাইতে হলে অনলাইনে আবেদন করতে হবে, তথ্য পূরণ করতে হবে। আমি চেক করে দেখলাম আগামী 7 দিনের ভিতরে আমি আমার আউটডোর ডাক্তার দেখাতে পারবো না, তাহলে কিসের হাসপাতাল? এটির কারণ কি? আমাদের ভিতরে মতবিরোধ। তাই অনুরোধ করবো কর্মচারীদের এই মতবিরোধ এগুলো আপাতত বন্ধ করেন। প্রতিটা সংগঠনের মতবিরোধ আছে, প্রতিটা সংগঠনের মতবিরোধ আছে। আপনারা স্বীকার করেন বা না করেন, নিজেদের দপ্তরের সংগঠন আপাতত এক কাতারে নাই। 5ই আগস্টের পর সব ভেঙে গেছে। সচিবালয় নুরুজ্জামান ভাই আছে, সচিবালয়ে 4টা সংগঠন সক্রিয় আছে, ওপেন। আজকে বাদিউল ভাই আসতেছেন, তিনি অ্যাকাউন্টসের নেতা, বাট আরো 3টা রয়ে গেছে। 3টাকে কি সমন্বয় করা আমাদের পক্ষে সম্ভব? আমাদের পক্ষে সম্ভব না। আমাদের এই আন্দোলন চলতেছে সচিবালয়ের বাইরের দপ্তর সংগঠন নিয়ে, বাট সচিবালয়কে আমরা সম্মান জানাই। সচিবালয়ের সাথে মাঠের কিন্তু লিয়াজও হয়নি। যদি লিয়াজও হইতো আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। তবে আমাদের আশা সামনে কর্মসূচিতে সচিবালয়ে যারা নেতৃবৃন্দ থাকবেন তাদেরকে সম্মানের সর্বোচ্চ জায়গায় রাখা হবে। সভাপতি হবে না, মহাসচিব হবে, তার সাথে বড় অনেক কিছু আছে। এমনও তো হতে পারে সচিবালয়ের যে বাদিউল ভাই বলেন, সচিবালয়ে যে অন্য নেতা আছেন তাদেরকে আমরা মঞ্চে বসাইয়া অতিথি মানে সম্মেলন করতে পারি। তাহলে সভাপতি বড় না, অতিথি বড়। আমরা আজকে সেদিকে টেনে নিতে চাচ্ছি কেন? আমার স্পষ্ট অবস্থান, যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে আমরা সম্মান দেবো। সাংগঠনিক মতবিরোধ আপাতত এখানে আনবেন না। সমন্বয় পরিষদ 2 ভাগে বিভক্ত, ঐক্যবদ্ধ করা দায়িত্ব আপনারা নিতে পারবেন না। বহির্বিশ্ব পারে নাই, ভারত পারে নাই, নেপাল পারে নাই, সাউথ আফ্রিকা পারে নাই, এখানে এসে মারামারি করছে। আপনারা আলোচনা করা মানে মূল লক্ষ্য থেকে অন্যদিকে চলে যাওয়া। তৃতীয় শ্রেণীর সমিতি 22 সালে ভাঙছে, আমার চোখের সামনে ভাঙছে, আজ পর্যন্ত এক করতে পারেন নাই। এটি আভ্যন্তরীণ ভাবে হবে। ডিসেম্বর মাসের পরে জানুয়ারি মাসে আমাদের এই প্রচেষ্টা থাকবে সংগঠন একত্রিত করা নিয়ে। আপাতত ডিসেম্বর মাসের প্রস্তুতি থাকবো, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ ভাবে পে কমিশন বাস্তবায়ন করতে হবে। এখন একটাই কর্মসূচি, আমি বেল্লাল মাওসি সমিতি করি, আমাদের চেয়ার দরকার নাই। আমি যেমন চালদার ভাইকে ছেড়ে দিতে পারছি, আমি এই মাত্র ইব্রাহিম ভাইকে ছেড়ে দিতে পারছি। আপাতত আমরা এই নীতিতে চলি, চেয়ার ছেড়ে দেবো, কিন্তু কর্মসূচি আমাদের বাস্তবায়ন করতে হবে। আরেকটা বিষয় হলো, কেউ আসলো না এই জন্য পিছনে তাকানোর সময় নাই। এক কথা হলো 5 তারিখের মহাসমাবেশ গণজোয়ার সৃষ্টি হবে। শহীদ মিনার পাইলাম কি পাইলাম না, আমার টাকার দরকার নেই। কর্মচারীরা রাস্তায় পেলে রাস্তায় বসে যাবে, সমস্যা কোথায়?
পুলিশকে পিটাই উড়িয়ে দিবে, আমরা মোকাবেলা করবো। শহীদ মিনার পাবো না, ঢাকা বিশ্ববিদ্যালয় পাবো, ঢাকা বিশ্ববিদ্যালয় না পাবো আমরা প্রেস ক্লাব পাবো, প্রেস ক্লাব নিলে আমরা সরজুতনে চলে যাবো। আমাদের আন্দোলন হবে স্পষ্ট আন্দোলন, যেখানে জায়গা পাই সেখানে আমাদের আন্দোলন হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। একই সাথে আমি আহ্বান জানাবো সারা বাংলাদেশের কর্মচারীকে কোন নেতা মতভেদ কোনো কিছুর দিকে না তাকায় যার যার অবস্থান থেকে 5 তারিখে ঢাকায় চলে আসেন, একদিনের জন্য সময় দেন, ডিসেম্বর মাসে অবশ্যই কমিশন বাস্তবায়ন হবে এই আশাবাদ ব্যক্ত করে আবার আমি সালদার ভাইকে অনুরোধ করবো, আমাদের নেতৃবৃন্দ অনুরোধ করবো, আপাতত এই একটা জায়গা থেকে ভুলে যান। 1 মাস আমাদের নেতৃত্ব চেয়ার দরকার নাই, আপনারা সামনে থাকেন, আমরা একসাথে কাজ করি। আর আরেকটু বারবারই বলি, বাদুল ভাইকে সভাপতি করব না মহাসচিব করব না প্রধান অতিথি বানাবো, এটি আপনারা বসে সিদ্ধান্ত গ্রহণ করবেন। বাদুল ভাইয়ের সাথে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত এই পর্যন্ত নেওয়া হয় নাই। ভিন্ন ব্যাখ্যাতে ভিন্নভাবে প্রবাহিত করার কোনো সুযোগ নাই। সকল কর্মসূচি আলোচনা হয়েছে বাদুল ভাই সম্মতিতে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকবো, কোনো মতবিরোধ না রেখে। এবং আরেকটু বলবো, 2টা গ্রুপিং আছে, 2 নেতাই সামনে বসেন, কোনো সমস্যা নেই। এখানে আজকে নুরুজ্জামান ভাই আছে, সচিবালয় যখন আন্দোলন করছে বাদুল ভাই এবং নুরুল ইসলাম ভাই দুজনেই কিন্তু একই সারিতে বসা ছিলেন। কেন? ওই সময় ছিল বাস্তবায়ন করতে হবে। আজকের দিনেও একইভাবে থাকেন, আমরা ভালো রেজাল্ট আনি, কর্মচারীদেরকে কিছু দেই। যদি কিছু দিতে ব্যর্থ হই, আমরা যারা কর্মচারী সমিতি করি আমাদের নেতৃবৃন্দকে সাধারণ কর্মচারীরা কিন্তু লাথি দিতেও কিন্তু প্রস্তুত আছে। সুতরাং কোনো মতবিরোধ না করে দয়া করে একসাথে বসে সামনে আন্দোলনে সফল করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।